117 নম্বর পেজ, যে জেনারেসিসে কিভাবে আমার এয়ারওয়ে রেজিস্ট্যান্সটাকে বাড়াচ্ছে। তাহলে এই জিনিসটা জিজ্ঞেস করে, তাহলে এই জিনিসটা যদি জিজ্ঞেস করে তাহলে আমার বলতেছে কি, এখানে জেনারেসিসিয়ার তাহলে কি বলবে আমার, প্রথমত আমি এখানে কাফ রিফ্লেক্সে ডিপ্রেস করে প্রথম যে 4টা পয়েন্ট, কাফ রিফ্লেক্সে ডিপ্রেস করতেছি, মিউকোসিলিয়ারি ফাংশনটা আমার ইম্পেয়ার্ড হচ্ছে, তার যে মাসেল টোন লস্ট হচ্ছে, ডায়াফ্রামের ফাংশন ডিপ্রেস হচ্ছে, এবং এয়ারওয়ে স্টিমুলেশন বাই এন্ডোট্রাকিয়াল এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন, এই 5টা পয়েন্ট আমরা দিব। হ্যাঁ, প্রথম থেকে 4টা আর মাঝখানের 6 নম্বর পয়েন্টটা। আরেকটা জিনিস করে যে আরেকটা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে জেনারেল দিলে ব্রঙ্কো কনস্ট্রিকশন কেন হয়। মানে কোয়েশ্চেনটা মোর ওভার দুটা কোয়েশ্চেন আসলে কাছাকাছি, তারপরেও একটু ডিফারেন্স আছে এই অর্থে যে একটা হচ্ছে আমি জেনারেল দিচ্ছি, অ্যানেস্থেশিয়া দিলে আমার রেজিস্ট্যান্সটা বাড়তেছে কেন, কি কি কারণে আমার রেজিস্ট্যান্স বেড়ে যায় এয়ারওয়ে। আর একটা হচ্ছে আমার ব্রঙ্কো কনস্ট্রিকশন কেন হচ্ছে। তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন উত্তরটা আমার এখানে লেখা আছে, সেটা দিয়ে দিব। উত্তর বলি, বলতেছে যে সুপাইন পজিশনে নর্মালি আমার এফআরসি কমে যায়, আর এফআরসি যখন কমে যাচ্ছে তখন আমার এয়ারওয়ে ন্যারোইং হয়ে ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে। তারপরে ধরো যে ইন্টুবেশনের কারণে আমার এয়ারওয়ে ম্যানিপুলেশন হচ্ছে। আর হচ্ছে আমি যদি কোনো ড্রাগ ইউজ করি যেটা কিনা আমার হিস্টামিন রিলিজিং ড্রাগ, যেমন যেটা আমার অ্যাট্রাকুরিয়ামের সাথে হচ্ছে। আর একটা কিনা যদি কোনো সিক্রেশন জমানো হয় বা সিক্রেশন বেড়ে যায়। হ্যাঁ, আমরা অ্যাট্রোপিন কি বলে, আমরা যদি এখানে সিক্রেশন বাড়ানোর মতো কোনো ওষুধ দিয়ে থাকি, যেমন গ্লাইকোপাইলতে সিক্রেশন আমার কমাবে, যেমন হচ্ছে কেটামিন, কেটামিনে কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ স্টিগমেন্ট করে, আবার হিস্টামিন যারা রিলিজ করে হ্যাঁ, ওরাও তো হাইপার ওরা ওরা সেন্সিটিভিটি ওরা করে। ওরাও হচ্ছে হাইপার সেন্সিটিভ করতেছে, সিচুয়েশন বাড়াচ্ছে। তো মোট কথা আমার এই ড্রাগ পজিশন, এয়ারওয়ে ম্যানিপুলেশন, এগুলোর কারণে আমার ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে। আচ্ছা, এরপরে পেজ উল্টায় তো ওই যে ওইখানে আসছে 118 নম্বর পেজে, অ্যাজমা এবং সিওপিডি ডিফারেন্স, এবং তার উপরে যে পয়েন্টটা যে আমরা ডিস্টিংগুইশিং ফিচার কি রিভার্সিবিলিটি টেস্ট, এটা দেখলাম। আচ্ছা, অ্যাজমা আর হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের এলভিএফ এর মধ্যে যে ডিফারেন্স, যেটা পরের পেজে আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং কার্ডিয়াক অ্যাজমা, এই জিনিসটা একবার পড়ে নিও, এটা আর আমি এখানে বলতে চাচ্ছি না। তারপর একেবারে পেজ উল্টায় উল্টায় আসো 121 নম্বর পেজে। 121 নম্বর পেজে দেখো কিছু সিনারিও দিয়ে দিছে। হ্যাঁ, অ্যাজমার সাথে ডায়াবেটিস, অ্যাজমার সাথে প্রেগনেন্সি, এসব দিয়ে দিছে। তাহলে অ্যাজমার সাথে ডায়াবেটিস, এখন অ্যাজমার জন্য আমরা কি দিই, স্টেরয়েড দিই। এখন স্টেরয়েড দিলে আবার আমরা জানি ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে। তাহলে আমরা স্টেরয়েড, কিন্তু আমি যদি রিস্ক বেনিফিট রেশিওটা হিসেব করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার স্টেরয়েড মানে ব্লাড সুগার লেভেল বাড়াইলে আমি ব্লাড সুগার লেভেলটাকে কমাইতে পারবো, কিন্তু আমার যদি ব্রঙ্কোস্পাজম বা ল্যারিঙ্গোস্পাজম এ ধরনের ইনসিডেন্স হয়, সেটা বরং আমার কাছে ম্যানেজ করাটা মোর টাফার। তো হচ্ছে আমি ব্লাড সুগার, যদি আমি স্টেরয়েড দিই, তো ডায়াবেটিক পেশেন্ট হয়, তাহলে আমি ব্লাড সুগারটা মনিটর করলে আমার জন্য যথেষ্ট। আচ্ছা, এরপরে দেখো আমি এখানে কি বলতেছি, যদি আমি পেশেন্টকে অ্যাজমা পেশেন্ট, আমার কাছে ডায়াবেটিক পেশেন্ট অ্যাজমা নিয়ে আসছে, তো তাকে আমি মেটফর্মিন দিব কি দিব না। সোজা কথা, মেটফর্মিন আমি দিব না। মেটফর্মিন দিব না, মানে তার জন্য আসলে বেস্ট হচ্ছে ইনসুলিন। হ্যাঁ, অ্যান্টি ডায়াবেটিক হিসেবে তার জন্য বেস্ট হচ্ছে ইনসুলিন। আর ওরাল হাইপোগ্লাইসেমিক্স এর মধ্যে আমার মেটফর্মিনটা আমি দিব না, বাকি যেগুলো আছে যেমন সালফোনাইল ইউরিয়া, পায়োগ্লিটাজোন, এগুলো আমি ডোজ কেন দিব না মেটফর্মিন? মেটফর্মিন যে লিখে তো আছে যে শুড বি অ্যাভয়েডেড আনকন্ট্রাস্ট বা কন্ট্রা ইন্ডিকেটেড মেটফর্মিন। মানে কেন সেটা? না, আচ্ছা, কেন দেখতে হবে। সেটা দেখতে হবে যদি এটা। জিজ্ঞাসা করে স্যারেরা, স্যারেরা তো অনেক সময় জিজ্ঞাসা করে। হ্যাঁ, জিজ্ঞেস করতে পারে, কেন? কেন দিব না। তো মেটফর্মিন আমাদের কি কোনো ধরনের মানে এটা ব্রঙ্ক কি সালফার ড্রাগ নাকি আপু? সালফার ড্রাগ নাকি মেটফর্মিন? হতে পারে। এটা একদম। এটা আস্ক চ্যাট জিপিটি। হ্যাঁ, ভালো। কারণ হচ্ছে মেটফর্মিন কেন, হ্যাঁ, মেটফর্মিন কেন দিচ্ছি না, দিস ইজ এটা আসলে জানা উচিত, আমি লিখিও নাই বলিও নাই। আচ্ছা, এটা আমরা ব্রেকে কোয়েশ্চেনটার উত্তরটা বাই করবো। আচ্ছা, এরপর দেখো, তারপরে যেটা হচ্ছে অ্যাজমা এবং প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সিতে আমার যদি এখানে বলতেছে যে আনকন্ট্রোলড হলে কি সমস্যা হবে। মূল কথা হচ্ছে আমি এখানে কি ড্রাগ দিব বা দিব না, পরের পেজে দেখো যে অল ইনহেলার আর সেফ এন্ড এফেক্টিভ। মূলত
আমি প্রেগনেন্সিতে আমি হচ্ছে যেটা যেসব, এটা 122 নম্বর পেজে, 122 নম্বর পেজে দেখো যে প্রেগনেন্সিতে আমি সব ধরনের ড্রাগই দিতে পারতেছি। আমি ইনহেলার ফর্মে, কিন্তু আমি চয়েস করব ইনহেলার ফর্মে। এটা হচ্ছে মূল, আমি ওরাল ফর্ম দিতে পারি, কিন্তু আমার মূল চয়েস থাকবে ইনহেলার, ইনহেলার বা নেবুলাইজার, যেটাই আমি দিই না কেন। ওরাল গুলা, ওরাল হিসেবে আমি স্টেরয়েড কি দিতে পারবো? হ্যাঁ, আমি দিতে পারবো। এরপর আসো অ্যাজমা এবং হাইপার টেনশন। তো হাইপার টেনশনে আমাদের একটা চয়েস হচ্ছে বিটা ব্লকার। হ্যাঁ, তো অ্যাজমা ক্ষেত্রে আমি অবশ্যই এখানে বিটা ব্লকারটা অ্যাভয়েড করব, কিন্তু আমি এখানে কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার দিতে পারি। কিন্তু কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার আমার কথা হচ্ছে আমি ভাই হোললি আমি বিটা ব্লকার অ্যাভয়েড করবো। আমার কার্ডিও সিলেক্টিভ যদি আমার অন্যান্য অপশন থাকে দেওয়ার, আমার তো অনেক অ্যান্টি হাইপারটেনসিভ, আমার তো এমন না শুধু বিটা ব্লকারই দিতে হচ্ছে। আমার এখানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, আমার এখানে হচ্ছে এসি ইনহিবিটর, এসি ইনহিবিটর দিতে পারবো না, কারণ হচ্ছে এটা কাফ ইনডিউস করে। তাহলে আমি এখানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আর একটা হচ্ছে আমার এআরবি, এই দুটো অপশন আছে, ডায়াবেটিক্স আছে। তো আমি এগুলো সবগুলো দিতে পারতেছি, আমার বিটা ব্লকার দিতেই হবে, নট নেসেসারি। তো এটা জেনে রাখলাম কি যে আমি এখানে বিটা ব্লকার দিতে পারবো না। যদি বল কি একেবারে কি দেওয়া যাবে না, না দেওয়া যাবে। কোনটা দেওয়া যাবে সেটা হচ্ছে যেটা আমার হচ্ছে সিলেক্টিভ বিটা ব্লকার, কার্ডিও সিলেক্টিভ, দ্যাট ইজ তোমার বিটা ওয়ান অ্যান্টাগনিস্ট, এগুলো আমি দিতে পারবো। তাহলে বিটা ওয়ান অ্যান্টাগনিস্টের মধ্যে আমরা যেটা আমাদের ওটিতে ইউজ করতে চাই, আমাদের জন্য যেটা অ্যাভেলেবেল, সেটা মানে অ্যাভেলেবেল না, মানে আমাদের কথাবার্তাতে আসে, সেটা হচ্ছে অ্যাসমোলল। অ্যাসমোলল কিন্তু আমরা দিতে পারি, এটা হচ্ছে বিটা ওয়ান অ্যান্টাগনিস্ট, এটা বিটা টু না। লাংসে তো হচ্ছে মেনলি বিটা টু এর ইয়াটা বেশি, রিসেপ্টর বেশি। ঠিক আছে, তাহলে যদি হাইপারটেনশনের সঙ্গে থাকে তাহলে তাকে আমরা বিটা ব্লকার দিব না। তবে কার্ডিও সিলেক্টিভ বিটা ওয়ান, বিটা ব্লকার, বিটা ওয়ান ব্লকার যেটা, সেটা আমরা দিতে পারি। এই বিটা ওয়ান ব্লকারের মধ্যে কি কি আছে? এটা হচ্ছে অ্যাটিনোলল, মেটোপ্রোলল, বিসোপ্রোলল, অ্যাজমোলল, এসব। আর এখানে আটা দিব সেটা হচ্ছে এসি ইনহিবিটর। এসি ইনহিবিটর কেন দিচ্ছি না? কারণ সেটা কাফ ইনডিউস করতেছে, কিন্তু এআরবি আমরা দিব, এআরবি তো কাফ থাকবে না। তারপরে বলতেছে দেখো অ্যাজমা এবং অ্যারিথমিয়া। তাহলে অ্যারিথমিয়ার জন্য আমাদের কিন্তু আমরা অ্যামাইনোফাইলিনটা দিয়ে থাকি অ্যারিথমিয়াতে। তাহলে সেখানে কিন্তু আমরা অ্যামাইনোফাইলিনটা আমরা অ্যামাইনোফাইলিন অর থিওফাইলিন শুড বি অ্যাভয়েডেড অ্যারিথমিয়ার ক্ষেত্রে বলতেছে। আচ্ছা, এটা বেশি না। পরেরটা দেখো পেইন, যেটা আমাদের মূল জিনিস, যে পেইন থাকলে কি করব। তাহলে পেইনের জন্য তো অ্যামাইনোফেলিন কেন অ্যাভয়েড করবো অ্যাজমাতে? আমি অ্যাজমাতে এখানে তো আমরা অ্যামাইনোফেলিন দিই। দেই। হ্যাঁ, অ্যাজমা বা ব্রঙ্কোস্পাজম যদি হয় আমরা তো সেখানে অ্যামাইনোফেলিন দেই, কিন্তু এখানে কেন বলতেছে আমি এটা, মানে আমার নিজেরও এটা ইয়া লাগতেছে না, এটা বাদ দেয়। কারণ আমি অ্যামাইনোফেলিন তো দিচ্ছি, আমার তো ব্রঙ্কোস্পাজমের তো আমি তো সেটাই, অ্যামাইনোফেলিন দেই, তাই না? তাহলে এখানে আমি সেটাই। অ্যামাইনোফেলিনটা কেন ইয়া করতেছি? আচ্ছা, হঠাৎ করে যে অ্যারিথমিয়া আছে দেখে সাথে কোনো রিলেশন আছে কিনা? ইয়ার ক্ষেত্রে তো উম, কিন্তু ডিঅক্সিনাইট্রেট দিচ্ছি, এটা ইয়া করতে পারতেছিলাম। আচ্ছা, এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, এই কেন মেটফর্মিন দিব না, কেন অ্যামাইনোফাইলিন দিব না, কথাটা তো কেন দুটো আছে সেটা আমরা দেখতেছি। এরপরে বলতেছে অ্যাজমা এবং পেইন। পেইনের জন্য বলতেছে এখানে আমাদের এনএসএড অ্যাভয়েড করতে হবে। তাহলে ওই এনএসএড আমি যদি অ্যাভয়েড করি তাহলে আমার এখানে অপশন রয়ে গেল শুধুমাত্র প্যারাসিটামল, আর হচ্ছে গিয়ে ওপিয়েড, আর থাকতেছে হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাক্টিং যদি বলি সেটা হচ্ছে ট্রামাডল। তাহলে এখানে আমার সব ধরনের ডাইক্লোফেন, কিটারোলক সব আমি অ্যাভয়েড করতেছি। কক্স টু ইনহিবিটর যদি দেই, রফিকক্সিব, সেলোকক্সিব, এগুলোও দেওয়া যায়। কিন্তু আমার অ্যাজমা পেশেন্ট যদি আমার পেইনের জন্য আসে তাহলে আমি কিভাবে লিখবো? তাহলে অ্যাজমা পেশেন্টের পেইনের জন্য আমি ফার্স্টে লিখবো মাল্টিমোডাল অ্যানালজেসিয়া, এক। তারপর বলবো লোকাল অ্যানেস্থেটিক ইনফিলট্রেশন, উন্ড ইনফিলট্রেশন। এরপরে হচ্ছে তাহলে আমি দিব কি আইভি প্যারাসিটামল। তারপরে আমি প্যারাসিটামল তাকে সাপোজিটরিতেও রাখতে পারি, প্যারাসিটামল সাপোজিটরি বা ওরাল ফর্মে প্যারাসিটামল রাখলাম। কিন্তু তাকে কোনো আমি এনএসআইড রাখবো না। এনএসআইড যদি না রাখি তাহলে আমি তাকে পেইনটাকে কন্ট্রোল করার জন্য আমি তাকে দিব হচ্ছে, এখানে আমার ইউজ করতে হবে ট্রামাডল। এখানে আমি কোনো ধরনের এনএসআইড দিচ্ছি না। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে, যেহেতু মরফিন, হ্যাঁ, এবং মেপেরিডিন, এটা হচ্ছে আমরা জানি কি এইসব ড্রাগ হচ্ছে হিস্টামিন রিলিজ করে। তাহলে এই ড্রাগ গুলো কিন্তু আমরা এখানে দিতে পারতেছি না।
কারণ তারা হচ্ছে হিস্টামিন রিলিজিং ড্রাগ, মরফিন বিশেষত। তাহলে এই ড্রাগগুলো যেহেতু আমি নিতে পারতেছি না, আমার এখানে চয়েস থাকতেছে হচ্ছে, অপশন থাকতেছে ওপিয়েট। আমি এখানে মানে আদার্স যে ওপিয়েট এর মধ্যে ধরো আমি এখানে তাকে ফেন্টানিল দিতে পারি, তাকে আমি হচ্ছে ফেন্টানিল প্যাচ দিতে পারি। তারপরে হচ্ছে আর হচ্ছে ব্লক, যে কোনো ব্লক আমি এখানে ইউজ করতে পারতেছি, মানে ব্লক বরং তার জন্য ভালো। মানে পেরিফেরাল ব্লক গুলো হচ্ছে পেশেন্টের জন্য বেটার। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাজমা, আইএসডি এগুলার এত বেশি লাগতেছে না। এই মূলত তো আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অ্যাজমা প্লাস হাইপারটেনশন, অ্যাজমা প্লাস ডায়াবেটিস এবং অ্যাজমা প্লাস পেইন। এই তিনটা হচ্ছে আমাদের মূল পয়েন্টে থাকে। অ্যাজমা প্লাস আইএসডি। আইএসডি তে আমরা তো এখানে মোটামুটি দেখ সবই মানে করতে পারতেছি, দিতে পারি। হ্যাঁ, অ্যান্টি অ্যাঞ্জাইনা ড্রাগ অফ চয়েস। ক্লপিড ইজ প্রেফার টু দ্য অ্যাসপিরিন, কারণ অ্যাসপিরিন আমরা জানি যে হচ্ছে করতেছে অ্যাজমাকে অ্যাক্টিভেট করতেছে, বা এনএসএআই, আচ্ছা তাহলে ঠিক। হচ্ছে আমরা এখানে দিতে পারতেছি না। মানে অ্যাসপিরিন ছাড়া বাকি সবগুলো আমরা দিতে পারতেছি। ওগুলো অত বেশি আপনার মেনলি ওই যে তিনটা হচ্ছে হাইপারটেনশন, ডায়াবেটিস আর হচ্ছে পেইন, এটাই হচ্ছে অ্যাজমার সাথে আমাদের ঘুরে ফিরে আসতে পারে। এরপরে দেখো 123 নম্বর পেজের নিচে যে বক্সটা আছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা শুধু অ্যাজমার জন্য না, এটা যে কোনো ক্ষেত্রেই আসবে। এটা রিটেনেও আসতে পারে, এটা লং কেসে যে কোনো কেসে থাকতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং এটা ভুলবা অনেকবারই, আবার পড়বা আবার কিন্তু এটা ইকুইভ্যালেন্ট ডোজ, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবো? দেখো এখানে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট ওরাল আইভি ইকুইভ্যালেন্ট ডোজ অফ গ্লুকোকর্টিকয়েড, তার মানে হচ্ছে জিনিসটা মনে রাখবো এভাবে: 5, 4, 20.75। এটা লিখো, 5, 4, 20.5 বা 0.75। আচ্ছা, এটা কি? 5 হচ্ছে প্রেডনিসোলোন, বা প্রেডনিসোলোন 5 মিলিগ্রাম ইকুইভ্যালেন্ট টু 5। 4 হচ্ছে মিথাইল প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন বা ট্রাইঅ্যামসিনোলোন, এটা হচ্ছে 4। তারপর 20 কি? 20 হচ্ছে হাইড্রোকর্টিসন, মানে যে একটা পেশেন্টকে প্রেডনিসোলোন যদি আমি 5 মিলিগ্রাম পাই, তাহলে তাকে আমি হাইড্রোকর্টিসন, তার ক্ষেত্রে আমি 20 মিলিগ্রাম আমার হচ্ছে ইকুইভ্যালেন্ট ডোজ। মানে এই কোয়েশ্চেনটা কেমন করে আসে, আমি কোয়েশ্চেনটা একটু মনে করার চেষ্টা করি। এটা হচ্ছে মানে উম, সরাসরি জিজ্ঞেস করে যে ইকুইভ্যালেন্ট ডোজ অফ স্টেরয়েড বলো, বা তুমি ধরো আমাদের কি ফর্মে ডেক্সা দিই, হ্যাঁ, ডেক্সা হাইড্রোকর্টিসন, এটা বলো যে তোমরা ডেক্সা এবং হাইড্রোকর্টিসনটা হচ্ছে রেগুলার আমরা ইউজ করি। তাহলে ডেক্সার 0.5 বা 0.7 ইকুইভ্যালেন্ট টু হাইড্রোকর্টিসন 20 মিলিগ্রাম। ডেক্সা 0.5 মিলিগ্রাম ইজ ইকুয়াল টু হাইড্রোকর্টিসন 20 মিলিগ্রাম, এটাই। আর যারা মিথাইল প্রেডনিসোলোন আগে থেকে পায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কত? সেক্ষেত্রে হচ্ছে 5। তাহলে জিনিসটা সহজে মনে রাখবো আমরা এভাবে: 5, 4, 20.75। 5 হচ্ছে প্রেডনিসোলোন, 5। 4 হচ্ছে মিথাইল প্রেডনিসোলোন বা ট্রাইঅ্যামসিনোলোন, 20 হচ্ছে হাইড্রোকর্টিসন, আর 0.75 হচ্ছে ডেক্সামেথাসোন। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসো যে পরের পেজে দেখো যে লিখছে কি, এটা হচ্ছে অগমেন্টেড স্টেরয়েড সাপ্লিমেন্ট। আমরা কাদেরকে হচ্ছে স্টেরয়েড সাপ্লিমেন্টেশন পেরি অপারেটিভ ফেজে দিব। এটা হচ্ছে এটা তুষার স্যার পড়াইছিল। এটার সূত্রটা হচ্ছে 5, 4, 3, 2, 1। আচ্ছা, আমি এটা ছবি তুলে দিব, তারপরও এটা মনে হয় তোরাও ক্লাসে পাইছিস, তারপরে বলি। এটা হচ্ছে একটা হচ্ছে আমরা বললাম ইকুইভ্যালেন্ট ডোজ, 5, 4, 20.75। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে পেরিঅপারেটিভ স্টেরয়েড সাপ্লিমেন্টেশন, মানে আমরা একটা কখন কোন পেশেন্ট কাদেরকে আমরা স্টেরয়েড দিব বা কাদেরকে দিব না, কাদের কাছে দিব, সেটা হচ্ছে 5, 4, 3, 2, 1। কি কি? 5, 4, 3 হচ্ছে ওরাল, 2, 1 বলবা ইনহেলেশন।
নিচে। 5 হচ্ছে যে পেশেন্ট আগে থেকে 5 মিলিগ্রাম বা তার ইকুইভ্যালেন্ট ডোজে স্টেরয়েড পেয়ে আসছেন, তাহলে 5। 4 হচ্ছে 4 সপ্তাহ বেশি সময় ধরে পাইছে। 3 মানে হচ্ছে প্রপোজ সার্জারি 3 মাসের মধ্যে সে আসছে, মানে সে স্টেরয়েড শুরু করছে তার 3 মাসের মধ্যে তার সার্জারিটা হবে, তাহলে সেক্ষেত্রে দিতে হবে। আর 2-1 হচ্ছে ইনহেলেশন, 2-1 দিয়ে বলতেছি যদি কেউ হচ্ছে আমার 2 মিলিগ্রাম বেক্লোমিথাসোন আর 1 মিলিগ্রাম যদি ফ্লুটিকাসোন সে পেয়ে থাকে তাহলে তাকেও দিতে হবে, ইনহেল কর্টিকোস্টেরয়েড সে যদি নিয়ে থাকে। তাহলে কি বললাম, 5-4-3-2-1। তাহলে 5-4-3-2-1 এর মধ্যে কি থাকবে, যে পেশেন্ট 5 মিলিগ্রাম মানে 5 মিলিগ্রাম বা তার ইকুইভ্যালেন্ট ডোজে স্টেরয়েড পায়, তার ক্ষেত্রে দিতে হবে। 4 সপ্তাহের বেশি সময় ধরে পায়, তার প্রপোজ সার্জারি 3 মাসের মধ্যে সে যদি আসে, স্টেরয়েড না ধরো সে স্টেরয়েড নিচ্ছে, এই স্টেরয়েড নেওয়া 3 মাসের মধ্যে সে আসে, বা সে লাস্ট হচ্ছে 1 মাস আগে নিছে কিন্তু 3 মাসের মধ্যে সে আসছে। হ্যাঁ, এই মানে লাস্ট 3 মাসের মধ্যে তার যদি স্টেরয়েড নেওয়ার কোনো ধরনের হিস্ট্রি থাকে তাহলে তাকে কিন্তু আমার স্টেরয়েড সাপ্লিমেন্টেশন দিতে হবে। আর হচ্ছে যদি সে ইনহেলড স্টেরয়েড পায়, সেটা হচ্ছে ফ্লুটিকাসনের জন্য হচ্ছে বেক্লোমিথাসনের জন্য 2 মিলিগ্রাম বেক্লোমিথাসন অথবা 1 মিলিগ্রাম ফ্লুটিকাসন যদি সে পেয়ে থাকে ইনহেলড ফর্মে, তাহলে তাকে আমার পেরিওপার্টিক স্টেরয়েড সাপ্লিমেন্টেশন দিতে হবে। এখন এই যে স্টেরয়েড সাপ্লিমেন্টেশন আমি দিব, তার জন্য কেমন দিব সেটার জন্য হচ্ছে নিচের বক্সটা। নিচের বক্সটাতে দেখো যে সুপারফিশিয়াল যদি সার্জারি হয় তাহলে সেক্ষেত্রে আমার 5-4-3 দিয়ে ফলো না করলেও চলবে, কিন্তু মাইনর সার্জারি যদি হয় তাহলে হচ্ছে 25 মিলিগ্রাম আইভি দিবেন। মডারেট সার্জারির জন্য বলতেছে 75 মিলিগ্রাম, 50 থেকে 75 রেঞ্জ দিচ্ছে, আমার মনে রাখার সুবিধার্থে বললাম 25, তারপর বললাম 75। 75 মিলিগ্রাম আইভি দিচ্ছি, ট্যাপার করতেছি 1 থেকে 2 দিন ধরে। মেজর সার্জারিতে হবে 100 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম দিলাম এবং আমি আইভি দিলাম এবং আমি ট্যাপার করব 1 থেকে 2 দিন। আর আইসিইউ ফেজে যে সময় সেপটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা কি করে থাকি, সাধারণত হচ্ছে আমরা 6 আওয়ারলি করে 100 মিলিগ্রাম আমরা 6 আওয়ারলি করে দিই এবং 2 থেকে 1 সপ্তাহের জন্য এবং পরবর্তীতে আমরা ট্যাপার করি। তাহলে এটা মনে রাখবো কিভাবে, 25-75-0, 25-75-100, এরপরে 100। আইসিইউ ব্যাপারটা আলাদা রাখো। তাহলে 0 হচ্ছে আমার লাগতেছে না যদি একদম মাইনর প্রসিডিওর হয়। 25 হচ্ছে আমার ইয়ার সার্জারি, মাইনর সার্জারির জন্য, মানে 0 হচ্ছে সুপারফিশিয়াল সার্জারির জন্য, 25 হচ্ছে মাইনর সার্জারির জন্য, 75 হচ্ছে মডারেটের জন্য, আর 100 হচ্ছে মেজর সার্জারির জন্য। 25-75-100 এগুলো আমি আইভি ফর্মে দিব এবং পরবর্তী 1 থেকে 2 দিন পরে গিয়ে আমি ট্যাপার করব। আর আইসিইউ তো হচ্ছে আমি 50 থেকে 100 মিলিগ্রাম 6 আওয়ারলি দিলাম 1 সপ্তাহ, পরবর্তী দিকে আমি ট্যাপার করলাম। এই চারটা খুবই ইম্পর্টেন্ট, এটা শুধু অ্যাজমা সিওপিডি না, যে কোনো ক্ষেত্রে লাগতে পারে, যেসব পেশেন্ট স্টেরয়েড পেয়ে থাকে যে কোনো ক্ষেত্রে লাগতে পারে। আচ্ছা, ওকে। এরপরে দেখো পরবর্তীতে একটা কথা লিখছে যে ওরাল স্টেরয়েড প্রিপারেশন শুড বি রিজিউম অ্যাজ সুন অ্যাজ ওরাল ইনটেক অ্যালাউড অ্যান্ড আইভি সাপ্লিমেন্টেশন স্টপ। তাহলে আমার ওরাল মানে যখন আমি মুখে খাওয়া শুরু করবো পেশেন্টকে তখনই আমি ওরালে সুইচ করে যাবো, আইভিটাকে বন্ধ করবো। আচ্ছা, তার উপর একটা কথা আছে বক্সের উপর দেখো যে when more than 100 মিলিগ্রাম per day of hydrocortisone is administered, it is wise to consider substituting with the methylprednisolone for hydrocortisone। কারণ কেন, মিথাইলপ্রেডনিসোলনে হচ্ছে লোয়ার মিনারোকর্টিকয়েড অ্যাক্টিভিটি আছে। তো এই যে তার যে ফ্লুইড রিটেনশন, ইডিমা বা হাইপারক্যালেমিয়া এগুলো হওয়ার সম্ভাবনা কম। এটার একটা ছিল, মানে কোন স্টেরয়েডের মানে আহ, কোন কম্পার্টমেন্টটা আছে, এটা না আর এটা আমি যদি কোথেকে পড়ছি কোথাও আছে এখানে আশেপাশে, আমার পড়তে গেলে পাবো সামনে। এটা তো মনে হয় যে ওই ভিউ পয়েন্টটা আছে, ওই যে পুরানো ভিউ পয়েন্টের হ্যাঁ, মানে আমি কোথাও যেন পড়লাম দেখছিলাম। যে মানে যেমন হাইড্রোকর্টিসনের হচ্ছে তোর ওই যে গ্লুকোকর্টিকয়েড মিনারোকর্টিকয়েড হচ্ছে সমান সমান না, ভিউ পয়েন্টে আছে, এটা মনে হয় স্টোয়েলটিং এ আছে, স্টোয়েলটিং এর ডায়াবেটিস চ্যাপ্টারে থাকার কথা। মানে মূল জিনিসটা হচ্ছে যে হাইড্রোকর্টিসনে গ্লুকোকর্টিকয়েড এবং মিনারোকর্টিকয়েড অ্যাক্টিভিটি মানে হচ্ছে 1:1 সমান সমান।
আর মিথাইলপ্রেডনিসোলোনের হচ্ছে মিনালোকর্টিকয়েড মানে মানে গ্লুকোকর্টিকয়েডটাই হচ্ছে ওর মূল, ওর মিনালোকর্টিকয়েড কোনো রোল কম। তো মিনালোকর্টিকয়েড যেহেতু রোল কম, ফলে তার যে ফ্লুইড রিটেনশন, ইডিমা, এগুলো তার হবে না। এতটুকু মাথায় রাখলে যথেষ্ট। আর ওই বক্সটা পাইলে আমি বক্সটা দিয়ে দিচ্ছি। এরপরে নিচের দিকে আসো যে হাউ ডু এক্সট্রিবেট এই এটিটি অফ অ্যাজমাটিক পেশেন্ট উইথ পটেনশিয়াল রিস্ক অফ অ্যাসপিরেশন। ওই আমরা যেটা কোয়েশ্চেনটা শুরুতে দেখলাম যে কিভাবে আমি এক্সট্রিবেট করতেছি। তো যদি তার অ্যাসপিরেশনের সম্ভাবনা থাকে, বলতেছে কি আমরা নর্মালি অ্যাজমা পেশেন্ট থেকে ডিপ এক্সট্রিবেশন করি, কিন্তু যেহেতু তার এখানে বলতে উইথ পটেনশিয়াল অফ অ্যাসপিরেশন, অ্যাসপিরেশন হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে হচ্ছে আমার আহ আহ, কি বলে অ্যাওয়েক করে করতে হবে, না তো সে তো অ্যাসপিরেট করে ফেলতে পারে। আচ্ছা, ডিডি অফ ইন্টারঅপারেটিভ ব্রঙ্কোস্পাজম এন্ড হুইজিং। ওই যে আমি যে ব্রঙ্কোস্পাজমের যে চার্টটার কথা বলছি, যেটা স্টলটিং এ আছে, ওই চার্টটাই এইটা। হ্যাঁ, ওই জিনিসটা এখান থেকে নেওয়া যায়। মেকানিক্যাল অবস্ট্রাকশন, ওভার ইনফ্লেশন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ব্রঙ্কোস্পাজম যেহেতু আমাদের একটা ক্রিটিক্যাল ইনসিডেন্ট, তো ক্রিটিক্যাল ইনসিডেন্টের ডায়াগনোসিস ডিফারেন্সিয়াল হিসেবে এটা এই কজ বা ডিফারেন্সিয়াল যেটাই তুমি বলো না কেন, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এখন বলো, তোমাকে নর্মালি জিজ্ঞেস করি, ধরো একটা অ্যাজমা পেশেন্ট তোমার কাছে আসছে, একটা রিটেনের কোয়েশ্চেন তোমার দিলে, অ্যাজমা পেশেন্ট আসছে, তাহলে তার তুমি ইভালুয়েট করো, কিভাবে করবা? প্রথমে আপু তো হিস্ট্রি টেকিং, হুম, হিস্ট্রি টেকিং এ যেহেতু ধরো। অ্যাজমাটা আমার মানে তার কারেন্ট যে ডিজিজ, প্রেজেন্ট ডিজিজ, হুম, এটার তার এক্সটেন্ট, এটার জন্য হসপিটালাইজেশন হয়েছিল কিনা, এটার জন্য ড্রাগস, এই জিনিসগুলো এবং যে সার্জারিটা হবে সেই রিলেটেড কিছু হিস্ট্রি নিব। হুম, তারপর আচ্ছা, দুই ছিল ফাংশনাল স্ট্যাটাস হিস্ট্রি নিব, যেটা মেডস দিয়ে নিব। হুম, তিনি আদার কোএক্সিস্টিং ডিজিজ, যেমন কোমরবিডিটি যদি হাইপারটেনশন থাকে, ডায়াবেটিক্স, ইসকেমিক হার্ট ডিজিজ, ওবিসিটি, ফ্রাইলটি, এগুলো ছিল। তারপর সিকেডি। হুম, এরপরে হচ্ছে কি আমার স্মোকিং হিস্ট্রি, অ্যানেস্থেটিক হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি, তারপর হচ্ছে কি ড্রাগ অ্যালকোহলিক হিস্ট্রি, হিস্ট্রি, ড্রাগ ড্রাগ হিস্ট্রি। হিস্ট্রি, হুম, ফ্যামিলি হিস্ট্রি। হুম, কারণ যেহেতু অ্যাজমা, ফ্যামিলি হিস্ট্রিটা এখানে একটা অবশ্যই অবশ্যই ফ্যামিলি ভূমিকা পালন করবে। আচ্ছা, তারপর আসবে কি এক্সামিনেশন, তাই তো? তাহলে examination। হুম এক্সামিনেশনে হুম পেশেন্ট গুলো সাধারণত জেনারেল এক্সামিনেশনে তেমন কিছু পাওয়া যাবে না। আমি রেসপিরেটরি যদি করি, যদি ইনড্রয়িং থাকে বা মানে অ্যাকিউট হুম। থাকে, তো তার ইনড্রয়িং থাকতে পারে। আর যদি রংকায়ক থাকবে, নট নেসেসারি, নাও থাকতে পারে। আর আমি ইনভেস্টিগেশন যদি করি, তাহলে ফার্স্টে শুরুতে কোনটা রাখবো? যে স্পাইরোমেট্রি, যে উইথ হ্যাঁ, রিভার্সিবিলিটি টেস্ট, হ্যাঁ, অবশ্যই স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবল টেস্ট, এটা আমি প্রথমে রাখবো। এছাড়া আমি সিবিসি, এক্স রে, ইসিজি, এগুলো আমার থাকবে। ইসিজি, এবিজি, এগুলো ইকো, এগুলো থাকবে, এগুলো সমস্যা নাই। আচ্ছা, রিস্ক অ্যাসেসমেন্টে এখানে কি কি দিব বলো, বলো তো। আমি এখানে রিস্ক অ্যাসেসমেন্ট আমি একটা তো জেনারেল, হ্যাঁ, ওই যে বলো। জেনারেল ছিল, এসে শর্ট ছিল, আর একটা ওই যে এসসিএস হুম, এনএসকিউ একটা ছিল না, না না, আমেরিকান সোসাইটি, না, ওটা বলবো না এখানে। মানে রেসপিরেটরি কজের জন্য সবসময় আমরা বলবো অ্যারিস্টেড পেরিস্কোপ। পেরিস্কোপ। হুম, আচ্ছা ঠিক আছে। অ্যারিস্টেড পেরিস্কোপ, এটা হচ্ছে আমার রেসপিরেটরি কেসের জন্য। আর এসে তো আমার সব পেশেন্টের জন্য থাকবে, শর্টও থাকতে পারে ইন জেনারেল। আচ্ছা, প্রিপারেশনের আচ্ছা জন্য আপু, আমরা কি ক্যাপেক্স, যেটা ক্যাপেক্স ওটা হচ্ছে কার্ডিও পালমোনারি বলছে, ওটার মধ্যে কি রেসপিরেটরি কজ আসে ক্যাপেক্স? না, ক্যাপেক্স না, সিপেক্স, যেটা কার্ডিওপালমোনারি, ওটা। না সরি, সিপেক্স, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না, ওটা আসলে মেইনলি মোর কার্ডিয়াক। হ্যাঁ, কার্ডিয়াক। আচ্ছা, আচ্ছা তারপর ঠিক আছে। তারপর হচ্ছে প্রিপারেশন, তারপর আমরা চারটা প্রিপারেশন আমরা তো এখানে হচ্ছে মেডিকেল দিলাম। জেনারেল প্রিপারেশন আমরা তার ফাস্টিং গাইডলাইন অমুক সমুক দিব, এবং এখানে আমাদের স্মোকিং সিজেশন এটা থাকলো। আচ্ছা, আর স্পেসিফিক প্রিপারেশন আমরা কি বলতেছিলাম, যে স্পেসিফিক প্রিপারেশন তাকে কিন্তু আমরা কি দিচ্ছি, সিট্রাস ফিজিওথেরাপি দিচ্ছি, প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস রাখবো স্পেসিফিক প্রিপারেশন, সেটা হচ্ছে যেহেতু অ্যাজমা পেশেন্ট, তো এয়ারওয়ে ইনস্ট্রুমেন্টেশন আমার করতে হইতে পারে। তো সেক্ষেত্রে আমার কিন্তু ডিফিকাল্ট এয়ারওয়ে হইতে পারে, এটা কিন্তু মাথায় রাখবো যে ডিফিকাল্ট, যেহেতু ব্রঙ্কোস্পাজম বা ল্যারিঙ্গোস্পাজম বা এসব মাথায় রেখে এগুলো আমার হচ্ছে ড্রাগস গুলা আমার হাতের কাছে রাখতে হবে। এগুলো থাকতে হতে পারে, বা পেশেন্টের দেখা যায় ইডি মাতাস হয়ে থাকলে আমার ইনকিউবেশন ডিফিকাল্ট হতে পারে। ওকে, এখন
আচ্ছা, এরপর দেখো আসছে, আমরা সরাসরি চলে আসলাম যে অ্যাজমা অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট। তাহলে অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট প্রি অপারেটিভ প্রিপারেশন যে যেটা তুমি বললা সেটা হচ্ছে যে ডিএসএলআর স্যার যেটা সূত্র শিখাইছিল, ডিএসএলআর হ্যাট ড্রোন। ডিএসএলআর দিয়ে হচ্ছে ডিউরেশন, সিভিয়ারিটি, কন্ট্রোল বা আনকন্ট্রোল, আর দিয়ে হচ্ছে রিলিভিং ফ্যাক্টর, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। হ্যাট, HAT, হ্যাট দিয়ে হচ্ছে হসপিটালাইজেশন, অ্যালার্জিক হিস্ট্রি, অ্যানাফাইলেটিক হিস্ট্রি, সরি অ্যানেস্থেটিক হিস্ট্রি। আর ড্রোন দিয়ে ছিল মনে হয় ড্রাগ হিস্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে ডিএসএলআর হ্যাট ড্রোন, এটা দিয়ে হচ্ছে আমি যে কোনো কিছু ডিজিজের অ্যাসেসমেন্ট করতে পারি। তাহলে আমার সবগুলা পয়েন্ট এখানে টাচ হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিএসএলআর হ্যাট ড্রোন। আচ্ছা, ডিতে আপু কি ডিউরেশন, ডিতে এসে সিভিয়ারিটি? হ্যাঁ এটা আমি ছবি তুলে দিচ্ছি। মানে ডিএসএলআর ডিউরেশন, সিভিয়ারিটি, এল, এল দিয়ে হচ্ছে কন্ট্রোলড অথবা আনকন্ট্রোলড, আর দিয়ে হচ্ছে রিলিভিং ফ্যাক্টর অথবা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। হ্যাঁ, এরপর হচ্ছে হ্যাট, HAT, হ্যাট, হ্যাট দিয়ে হচ্ছে হসপিটালাইজেশন হিস্ট্রি। তারপরে এ দিয়ে হচ্ছে কি বলে, এইচ দিয়ে হচ্ছে অ্যানেস্থেটিক। হসপিটালাইজেশন হিস্ট্রি, এ দিয়ে হচ্ছে এ দিয়ে হচ্ছে দুইটা অ্যালার্জিক হিস্ট্রি, অ্যানেস্থেটিক হিস্ট্রি। আচ্ছা, টি দিয়ে হচ্ছে টার্গেট অর্গান ড্যামেজ। হ্যাঁ, আর ডি দিয়ে হচ্ছে ড্রাগ হিস্ট্রি, ডি দিয়ে হচ্ছে ড্রাগ হিস্ট্রি। ওকে, এরপরে হচ্ছে আসলে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন দেখো এখানে শর্ট করে একদম ছোট করে লেখা আছে যে কি কি পাচ্ছি। হ্যাঁ, অনেক সময় ইনভেস্টিগেশনে, যে কোনো ইনভেস্টিগেশন এভাবে আসতে পারে যে তুমি ইনভেস্টিগেশন কেন করবা, কি কি করবা, কেন করবা। হ্যাঁ, কেন করবা এবং বা কি পাবা, কেন করবা অথবা কি পাবা, কেন করবা অথবা কি পাবা, মূলত হচ্ছে অনেকটা একই রকম কোশ্চেন। উত্তরটা একই রকম হবে যে আমি তাকে এবিজি বা প্যারামেট্রি করবো। তাহলে কেন করবা মানে, বা কেন করবা বলতে মূলত কি পাবা সেটাই বোঝায়, যে তুমি কি মানে এক্সপেক্ট করতেছো টু কনফার্ম ইউর ডায়াগনোসিস। তাহলে সেক্ষেত্রে আমি বলবো কি যে আমার FEV1 FVC রেশিও কি এবার সবগুলো হচ্ছে কমবে, কিন্তু পোস্ট ব্রঙ্কোডাইলার থেরাপি দিলে সবগুলো 2% করে বাড়বে। আচ্ছা, এরপর দেখো যে সিবিসির মধ্যে আমি কি পাচ্ছি, ইওসিনোফিলিয়া পাচ্ছি। চেস্ট টেস্টেতে কোন ধরনের এয়ার 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 ট্র্যাপিং হচ্ছে কিনা বা হাইপার ইনফ্লেশন হচ্ছে কিনা সেটা পাচ্ছি। আর ইকো, ইসিজিতে মেনলি হচ্ছে অ্যাজমার পেশেন্টদের সাথে আমাদের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর এগুলোর হচ্ছে দেয়া থাকে, বা আমি LVF থেকে তাকে আলাদা করতে চাচ্ছি। এর পরের পেজে আসো, দেখো তার প্রিপারেশন, প্রি মেডিকেশন এবং প্রিকশন। তাহলে মূলত এখানে প্রিপারেশনের মধ্যে যেটা আলোচনা করছে সেটা হচ্ছে তার ড্রাগ আলোচনা করছে। কি কি, প্রথমত তাকে আমি বেনজোডায়াজেপিন দিচ্ছি অ্যাংজাইটি রিলিজ করার জন্য। তার অ্যান্টি ইনফ্লামেটরি এবং ব্রঙ্কোডাইলেটর থেরাপি কন্টিনিউ থাকবে। এবং পরের লাইনে লিখছে আর ডোজ অফ ব্রঙ্কোডাইলেটর ইন দ্য ফর্ম অফ নেবুলাইজেশন 30 মিনিট বিফোর ইন্ডাকশন। তাহলে ইন্ডাকশনের আগে তাকে আমি নেবুলাইজ করে নেব। এবং ওই যে ইনহেল, মানে মোট কথা তার নেবুলাইজ, সে যে ইনহেলার নেয়, সেটা তার ব্রঙ্কোডাইলেটর এবং হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক যা যা সে পায় এবং স্টেরয়েড, ইনহেল কর্টিকোস্টেরয়েড সবই সে নিয়ে ওটিতে ঢুকবে, মানে সবই সে নেবুলাস ফর্মে 30 মিনিট আগে তাকে আমি, মানে তাকে আমি অ্যাজ আ প্রি মেডিকেশন হিসেবে তাকে আমি দিয়ে দিব। আচ্ছা, স্মোকিং সিজেশন বললাম 6 মাস আগে, চেস্ট ফিজিওথেরাপি সেটাও আমার প্রি মেডিকেশনে পড়লো। এখানে আমি কি কি অ্যাভয়েড করতেছি, বলে যেসব ড্রাগ আমার হিস্টামিন রিলিজ করতেছে, যেসব ড্রাগ হচ্ছে আমার ডিজিজটাকে বাড়াচ্ছে, সেগুলো হচ্ছে আমি এখানে অ্যাভয়েড করতেছি। তাহলে হিস্টামিন রিলিজিং ড্রাগ গুলো আমরা কি কি পাইছি বললাম, আবার এবার বলি সেটা কি কি ছিল, মরফিন, মেপেরিডিন, পেরিডিন তারপর এবং অ্যাট্রাকুরিয়াম, সিসাট্রাকুরিয়াম, তারপরে ডক্সাকুরিয়াম যেহেতু আমরা ইউজ করি না, তারপরে হচ্ছে টিপিএস, এবং টিপিএস এর পরে হচ্ছে লিখো হচ্ছে ইয়া সাকসা, টিপিএস সাকসা, টিপিএস সাকসা। আচ্ছা, এখন হচ্ছে এটা আমি অ্যাভয়েড করতেছি, এবং এবং কি কি ড্রাগ আমি অ্যাভয়েড করতেছি হচ্ছে বিটা ব্লকার। তো বিটা ব্লকার আমি তাকে দিব না, এবং হচ্ছে আমি তাকে NSAID দিচ্ছি না। তাহলে বিটা ব্লকার যদি আমার দিতেই হয় তাহলে কোনটা দিব, তাহলে আমি কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার দিচ্ছি। কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার কি কি,
অ্যাটিনোলোল, বিসোপ্রোলোল, মেটোপ্রোলোল, অ্যাজমোলোল। আমাদের জন্য হচ্ছে আমরা অ্যাজমোলোলের কথা বারবার বলি। সো অ্যাজমোলোলকে আমরা দিতে পারি, হ্যাঁ আমরা অ্যাজমোলোল দিতে পারি। আচ্ছা, এরপর বলতেছে যে তোমার অ্যাভয়েড H2 ব্লকার, মানে আসলে H2 ব্লকারটা যে H1 রিসেপ্টরকে স্টিমুলেট করতেছে, এই জন্য বলতেছে H2 ব্লকার। H2 ব্লকার নিয়ে আসলে কোথাও কোনো একটা খুব একটা বেশি পুরা তাওয়া না, আমরা বেশিরভাগ সময় পিপিআই ইউজ করি। H2 ব্লকার নামে বলি কিন্তু আমরা ইউজ করি তো পিপিআই। আচ্ছা, এরপরে হচ্ছে তারপরে আসছে দেখো মনিটরিং। মনিটরিং আমরা এভাবে লিখবো না, মনিটরিং হচ্ছে আমরা যেভাবে করি সেটা লিখবো। এই মনিটরিং এর মধ্যে এসেনশিয়াল মনিটরিং, অ্যাডিশনাল মনিটরিং। তাহলে এসেনশিয়াল তো যেসব আছে সেগুলো তো থাকবে। অ্যাডিশনাল এর মধ্যে মূলত হচ্ছে যেহেতু তার আমার ইয়াগুলা দেখতে হচ্ছে যে আহ, কি বলে চেস্ট কন্ডিশন, তাহলে সেখানে আমরা কিন্তু এবিজিটা রাখতে পারি অ্যাডিশনাল এর ভিতরে। কারণ এবিজি তো আমরা সব পেশেন্টে সবসময় করতেছি না, এই পেশেন্টের জন্য আমি এবিজি অ্যাডিশনাল হিসেবে রাখতে পারি, লস কিছু নাই। অন্য কোনো আসলে অ্যাডিশনাল মনিটরিং পেশেন্টের জন্য আসলে আহ হবে না, মানে দেওয়ার দরকার নেই। এখন দেখো পেরি অপারেটিভ অ্যানেস্থেটিক টেকনিক, তাহলে চয়েস অফ অ্যানেস্থেশিয়া কি? এই চয়েস অফ অ্যানেস্থেশিয়া হচ্ছে গাইডেড বাই দ্য নেচার অফ দ্য সার্জারি, সাইট অফ দ্য সার্জারি, সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। তাহলে এই কথাটা তুমি সব সময় সব জায়গাতে ইউজ করতে পারো, যে আমি চয়েস অফ অ্যানেস্থেশিয়া যখন তোমাকে কথাটা আসবে তো তুমি কি দিবা। তুমি সরাসরি ধপ করে লিখে দিব না আমি জেনারেল দিব, রিজনাল দিব। বলবা যে চয়েস অফ অ্যানেস্থেশিয়া ডিপেন্ড করবে টাইপ অফ সার্জারি, সাইট অফ সার্জারি এবং সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। এই কথাটা লিখে তারপর তুমি লিখো। তাহলে এখানে দেখো রিজিওনাল অ্যানেস্থেশিয়া হচ্ছে লিখবা ফার্স্ট অপশন, আমার ফার্স্ট অপশন হবে রিজিওনাল অ্যানেস্থেশিয়া। তাহলে এটা হচ্ছে আমার প্রথম অপশন। সেকেন্ড অপশনে লিখবা, এটা আমি ছবি তুলে দিব এই পেজটা, মানে ওখানে দেখো ফার্স্টে লিখছে রিজিওনাল অ্যানেস্থেশিয়া, এটার পাশে লিখে রাখো ফার্স্ট। 2 নম্বরে লিখো হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া উইথ এসিডি ইনসার্শন, আমি পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেশিয়া দিব কিন্তু কোনো এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন করবো না। আর লিস্ট হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া উইথ এন্ডোট্রাকিয়াল টিউব ইনসার্শন। তাহলে জেনারেল অ্যানেস্থেশিয়া উইথ এসিডি ইনসার্শন, কারণ এসিডি যদি দেই এসিডি কাজ করবে শুধুমাত্র আপার এয়ারওয়ে উপরে। তাহলে আপার এয়ারওয়েতে যদি আমি ম্যানুপুলেশন করি তাহলে সেটা আমার যে ব্রঙ্কোস্পাজমের পসিবিলিটি সম্ভাবনাকে সে কমায় কমায় রাখে রাদার দেন এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন। তাহলে আমার এখানে লিস্ট প্রেফারেন্স থাকবে জেনারেল অ্যানেস্থেশিয়া উইথ এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন। আচ্ছা, এবং সার্জিক্যাল টেকনিক কি হবে? সার্জিক্যাল টেকনিক হবে মিনিমালি ইনভেসিভ সার্জারি, মানে আমি এখানে ওপেন মেজর সার্জারিতে যাব যতটুকু সম্ভব আমি অ্যাভয়েড করব। এই কথাগুলো এখানে লেখা নাই, এটা আমি লিখে রাখছি, আমি এটা ছবি তুলে দিব। এরপরে দেখো যে জিনিসটা আছে অ্যাডভান্টেজ অফ রিজিওনাল অ্যানেস্থেসিয়া ইন পেশেন্ট, এই কথাগুলা বারবার আসবে যে পেশেন্টকে তুমি কেন জেনারেল অ্যানেস্থেসিয়া দিবা না, পেশেন্টকে তুমি কেন রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিবা। এই জিনিসটা তোমাকে একটা তুলনাটা বারবার বারবার আসবে। তো কেন জেনারেল অ্যানেস্থেসিয়া দিচ্ছি না? কারণ জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে তার ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে তার এয়ারওয়ে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, এগুলোর কারণে আমি তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিব না। কেন এয়ারওয়ে রেজিস্ট্যান্স বাড়তেছে, কেন ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, এগুলো আমরা পড়ে আসছি। আর রিজনাল কেন দিব, এই পয়েন্ট গুলো এখানে আছে। যে আমি কোনো ওই আমরা একটু আগেও পড়ছি যে আমি কোনো ইয়ারওয়ে ম্যানিপুলেশন করতে হচ্ছে না, আমার কোনো ডিপ্রেসিং ড্রাগ ইউজ করতে হচ্ছে না, বা হিস্টাম মানে যেসব ড্রাগ আমি জেনারেল সেটার জন্য ইউজ করি সেসব ড্রাগ আমার এখানে ইউজ করতে হচ্ছে না। এগুলো হচ্ছে আমার মূল জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টে পাইছি বাতাস পানি, অক্সিজেন ইনহেলেশন, বাতাস পানি, ব্যথা, অ্যান্টিবায়োটিক। তারপর হবে ডিবিটি প্রোফাইল্যাক্সিস, মনিটরিং আর পজিশন। আচ্ছা, বাতাস পানি আপু। বাতাস পানি ব্যথা অ্যান্টিবায়োটিক। হুম। তারপরে বলবা হচ্ছে ডিবিটি প্রোফাইল্যাক্সিস, হ্যাঁ ডিবিটি অ্যান্টিবায়োটিক, ডিবিটি মনিটরিং অ্যান্ড পেশেন্ট পজিশন। দিব দিব সবই ছবি তুলে দিচ্ছি। মানে এটা পোস্ট অপারেটিভে আসলে আমরা এটা দিয়ে দিব। হ্যাঁ, মানে আমরা যেমন মনিটরিং বলতে অ্যাসিস্ট্যান্ট মনিটরিং, অ্যাডিশনাল মনিটরিং এই ফর্মে লিখবো। আর পোস্ট অপারেটিভ হুম। কোনো কোয়েশ্চেন যদি হয় তাহলে আমরা মানে 7টা পয়েন্ট মাথায় রাখবো: বাতাস পানি ব্যথা, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক, ডিভিটি, মনিটরিং, পেশেন্ট পজিশন। 7টা জিনিস মাথায় রাখবো, এগুলো মাথায় রেখে হুম। অ্যান্সার গুলো করবো। আচ্ছা, বইয়ে ফিরে আসি, 127 নম্বর পেজ। দেখো প্রি অক্সিজেনেশন এখানে মাস্ট, তাহলে প্রি অক্সিজেনেশন মাস্ট, তাহলে এবং গোল ডিউরিং ইন্ডাকশন। তো
তাহলে গোল ডিউরিং ইন্ডাকশন মানে হচ্ছে আমি যে ইন্ডাকশনের সময় আমি যে মানে গোল ডিউরিং ইন্ডাকশনটা হচ্ছে আমি এখানে এয়ারওয়ে ম্যানিপুলেশনটা কম রাখবো। আমি জানি যে আমার আইসোফ্লুরেন ডেসফ্লুরেন এগুলো হচ্ছে এয়ারওয়ে ইরিটেন্ট করে, সো আমি এখানে হচ্ছে হ্যালোথেন আমরা দিচ্ছি না, কারণ হচ্ছে তো আমার এখানে অপশন থাকতেছে সেভোফ্লুরেন। হ্যাঁ, চয়েস অফ অপশন সেভোফ্লুরেন। কেন ওয়াই সেভোফ্লুরেন? সেভোফ্লুরেন হচ্ছে সুইট ওডর, এই কারণে। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্ডাকশন এজেন্ট। ইন্ডাকশন এজেন্টের মধ্যে টিপিএসও আমরা দিচ্ছি না, কারণ টিপিএস হিস্টামিন রিলিজ করতেছে। সবচেয়ে ভালো হচ্ছে আমার এই কেসের জন্য প্রোপোফল। আর ইমার্জেন্সি যদি হচ্ছে যেহেতু আমরা কেটামিনে যাচ্ছি। আর চয়েস অফ এনএমবি, এনএমবি এর চয়েসের মধ্যে যেটা বেনজাইল আইসোকুইনোলিয়াম, দ্যাট মিনস অ্যাট্রাকুরিয়াম সিস অ্যাট্রাকুরিয়াম, এটা হচ্ছে বেনজাইল আইসোকুইনোলিয়াম। এই গ্রুপটাকে আমি অ্যাভয়েড করতেছি। তাহলে আমার বাকি গ্রুপ চলে আসতেছে অ্যামাইনোস্টেরয়েড। অ্যামাইনোস্টেরয়েডের মধ্যে কি আছে? ভিকোরিয়াম, রোকোরিনাম, এসব। আর অ্যানালজেসিসের মধ্যে প্যারাসিটামল আর ফেন্টানিল, রেমিফেন্টানিল। দেখো চয়েস অফ এ ছোট ছোট করে লিখছে। মানে যদি তুমি এই প্যাটার্ন করেও লিখো সেটাও কিন্তু ভুল হবে না, মানে সুন্দর হবে, কিন্তু এভাবে আসলে চয়েস অফ এয়ারওয়ে, চয়েস এত কিছু লেখার, এত ডিটেলে লেখার সময় থাকে না। আচ্ছা, চয়েস অফ এয়ারওয়ে বললাম যে এলএম ইনসারশন ইজ লেস লাইকলি টু রেজাল্ট ইন ব্রঙ্কোসল দেন ইটিটি। মানে আমার এখানে এয়ারওয়ে আমি চুজ করব, যদি দিতেই হয় তাহলে এলএমএ। আচ্ছা, রিভার্সাল এজেন্টের ক্ষেত্রে আমি নর্মাল যেটা করতেছি এটা হচ্ছে ডিপ এক্সটুবেশন প্রেফার্ড। কেন? কিন্তু বেটার অ্যাভয়েডেড কোন কোন কেসে? মানে ইমার্জেন্সি কেসে। এখানে দেখো তারপরে পরের বক্সে নিচে বড় করে লিখছে যে সাকসা, বেনজাইআসোপিনোলিয়াম, মরফিন, নেপেরিন বা পেথেরিন, এগুলো হচ্ছে ব্রঙ্কোস্পাজম করে বাই রিলিজিং হিস্টামিন। তো যে হিস্টামিন রিলিজিং ড্রাগ সব আমি এক জায়গায় করে লিখছিলাম, ওগুলো আমি ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, তারপরে নিচের বক্সে আসো। নিচের বক্সে আমরা যেটা বলছি যে এন বা আই রেশিও, আমরা এখানে সাফিসিয়েন্ট টাইম ফর, যদি পেশেন্টকে আমি ভেন্টিলেশনে দিই, জিএ দিলাম, এন্ডোট্রাকিয়াল টিউব দিলাম, তাহলে আমি যদি ভেন্টিলেশনে দিই তাহলে আমি কি করব? পারমিসিভ হাইপারক্যাপনিয়া করব। পারমিসিভ হাইপারক্যাপনিয়া করতে হলে আমার রেসপিরেটরি রেট কমায় রাখতে হবে, 10 থেকে 12টা দিব, 10টা দিলাম। আচ্ছা, এই আই রেশিওটাকে বাড়াবো, কি করব? 1:4 এটা রাখবো। আর হচ্ছে কি, পিপ দিব না। হ্যাঁ, এবং এখানে যে গ্যাস গুলা ইউজ করতেছি, এখানে দেখো এটা বুলেট, সরি, বোল্ড করে লিখছে যে হিউমিডিফিকেশন এন্ড ওয়ার্মিং অফ ইন্সপায়ার্ড গ্যাস, যেটা আমাদের পসিবল না, আমরা কিন্তু বলতে পারি হিউমিডিফিকেশন এন্ড ওয়ার্মিং অফ দ্য ইন্সপায়ার্ড গ্যাস। তার নিচে আছে যে অ্যাডিকুয়েট অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ফ্লুইড। ফ্লুইডটা এখানে দিব, কারণ হচ্ছে যদি ফ্লুইড আমরা দিয়ে দেই পেশেন্টকে, তাহলে আমার যে মিউকাস সিক্রেশন হবে, এই সিক্রেশনটা লেস ভিসকাস হবে এবং যেটা কিন্তু সহজে সরানো যাবে। সো আমার যখন স্পেসিফিক প্রিপারেশনে আইভি ফ্লুইডের কথা আসবে এসব পেশেন্টকে, তাহলে আমরা সাধারণত রেনাল পেশেন্টদের ক্ষেত্রে দিতাম বা হাইপোক্যালসিমিয়ার সম্ভাবনা থাকতে দিতাম, কিন্তু আমরা এই রেসপিরেটরি কজ মানে অ্যাজমার পেশেন্টদের ক্ষেত্রেও আমরা কিন্তু আগে থেকে তাকে আমরা মেনটেনেন্স ডোজে ফ্লুইডটা শুরু করতে পারি, কারণ ফ্লুইড আমি যদি তাকে দেই তাহলে তার যে স্পুটামটা হবে সেটা কিন্তু লেস ভিসকাস হবে, যেটা কিন্তু আমার জন্য সরানোটা ইজি। এর পরের পেজে 128 নম্বর পেজ, এখানে দেখো মেকানিক্যাল ভেন্টিলেশন টেকনিক ফর অ্যাজমা পেশেন্ট। এটাই হচ্ছে এতক্ষণ পড়ার মূল উদ্দেশ্য। এটার পাশে ইনফিনিটি স্টার দিবা, ইনফিনিটি স্টার। এটা এতক্ষণ ধরে যা যা বলছি সেটাই দেখো এখানে। লাং প্রোটেক্টিভ, মানে ফার্স্টে বলছে যে অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে আমার এয়ার ট্র্যাপিং কে রিডিউস করা। তাহলে আমি কিভাবে দিচ্ছি? ওই যে কথাটা আমি বারবার বলছি, রেসপিরেটরি রেট 8 থেকে 10 আমি এখানে দিলাম। আমি এখানে হচ্ছে টাইডাল ভলিউম কম দিতে হবে, এটা বলি নাই, এটা একবারও গত কয়েকবার বলি নাই। তারপর হচ্ছে আই রেশিওটাকে আমি ইনভার্স করলাম। পিপ ইজ বেটার অ্যাপরেট, দরকার না, আমি পিপ দিবই না এখানে। হ্যাঁ, পিপ আমি এখানে দিবই না। আচ্ছা, আর হচ্ছে আমি যে গ্যাস দিব, এই গ্যাসগুলো হচ্ছে হিউমিডিফাইড হবে এবং পেশেন্টকে আমি এখানে ওটির মাঝখানেও তাকে আমি কিন্তু ইনহেল ব্রঙ্কোডাইলেটর দিতে পারি। হ্যাঁ, আমার কিন্তু ওটির মাঝখানেও ইনহেলার থাকে, সেটা ইনহেলার দিয়ে কিন্তু কয়েকবার করে চাপ দিয়ে দেয়। তাহলে আমার এই জিনিসটা হচ্ছে মূল জিনিস, যে অ্যাজমার যদি কোনো কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন যদি তোমাকে করতে চায়, তাহলে এই কোয়েশ্চেনটাই করা উচিত, এই কোয়েশ্চেনটাই করবে যে তোমার এখানে ভেন্টিলেশন টেকনিকটা কি হবে। কারণ তোমার তো ওটি না, তোমার তো আইসিইউ কিছুটা দেখা লাগবে। তো এআরডিএস এর সাধারণত এই পেশেন্ট অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব। কি কি বললাম? টাইডাল ভলিউম কম থাকবে, মানে এখানে সবকিছুই কম, শুধু আই রেশিওটা বেশি। টাইডাল ভলিউম কম, রেসপিরেটরি রেট কম, আই রেশিও বেশি, আর পিপ নাই, কোনো পিপ নাই। আমরা সাধারণত পেশেন্টদেরকে পিপ দিই।
অল্প মানে 3 থেকে 5 করে আমরা পিপ দিয়ে থাকি, কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কোনো